স্কুটি শেখানোর রহস্য। আমাকে স্কুটি চালানো শেখাতে গিয়ে ছেলে পেছন থেকে আমার কোমর ধরে বলল, মা, তোমাকে এভাবে ঠোঁচ করতে খুব ভালো লাগে। সকাল ৮টায় ছেলে বলল, মা, তোমাকে স্কুটি চালানো শেখাবো, এখন শিখে নাও, পরে কাজে লাগবে। আমি রাজি হলাম। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। বাড়ির সামনের খালি রাস্তায় স্কুটি নিয়ে এলো। তুমি সামনে বসো, আমি পেছনে। গিয়ে আমি সামনে বসলাম। সে পেছন থেকে আমার কোমরে হাত দিল ব্যালেন্সের জন্য। এবার আস্তে অ্যাক্সিলারেটর চাপো। স্কুটি চলতে শুরু করল। আমি একটু নার্ভাস। ভয় পেও না, আমি আছি। কি তার হাত আমার পিঠে চলে এলো। কেন এত শক্ত করে ধরছিস? জিজ্ঞেস করলাম। মা, তার গলার স্বর ভিন্ন শোনালো। আমি তোমাকে এভাবে ঠচ করতে পছন্দ করি, গিল। আমি স্কুটি ব্রেক করলাম। তুমি নরম, ওয়ার্ম, তোমার শরীরের সুগন্ধ আছে, গিল। সে আরও কাছে এসে বলল, মা, আমি চাই প্রতিদিন তোমাকে এইভাবে হোল্ড করতে। তুমি আমার স্ত্রী হও। সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। রাস্তায় কেউ ছিল না। আমরা দূরে কোথাও গিয়ে একসাথে থাকব। তুমি আমার বউ হয়ে কি? স্কুটির ইঞ্জিন এখনও চলছিল। আমার পিঠে তার শ্বাস পড়ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর রিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটেছে যেটা এখনও আমার মাথা থেকে বের হচ্ছে না। সেদিন সকাল ৮টার সময় রাহুল আমাকে ডেকে বলল, মা, আজকে তোমাকে স্কুটি চালানো শেখাবো। দেরি না করে এখনই শিখে নাও। আমি তো অনেক দিন ধরেই চাইছিলাম স্কুটি শিখতে। বাড়ির কাজকর্ম, বাজার, স্থানীয় সবকিছুতে সুবিধা হবে। তাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। ঠিক আছে বাবা, শেখাও তো। রাহুল বাড়ির সামনের খোলা রাস্তায় স্কুটিটা নিয়ে এলো। আমাদের বাড়িটা একটু আলাদা জায়গায়, তাই রাস্তায় তেমন লোকজন থাকে না। মা, তুমি সামনে বসো, আমি পেছনে বসে গাইড করব। আমি সামনে বসলাম। রাহুল পেছন থেকে আমার কোমরে হাত রাখল ব্যালেন্সের জন্য। এবার ধীরে ধীরে অ্যাক্সেলারও টিপো, ভয় পেও না আগে। আমি অ্যাক্সেলারও টিপতেই স্কুটি এগিয়ে চলতে শুরু করল। প্রথমবার স্কুটি চালাচ্ছি বলে একটু নার্ভাস লাগছিল। আরে মা, ভয় পেও না, আমি তো আছি তোমার পিছনে গিয়ে। বলতে বলতে তার হাত আমার পেটের দিকে চলে এলো। আমি একটু অস্বস্তি বোধ করলাম। রাহুল, এত জোরে ধরিস কেন? আমি তো পড়ে যাব নাকি? মা, তার গলার স্বর কেমন যেন ভিন্ন শোনালো। তোমাকে এভাবে ঠোঁচ করতে আমার খুব ভালো লাগে গো। কথাটা শুনে আমি তৎক্ষণাৎ ব্রেক করলাম। স্কুটি থেমে গেল। কি বললি তুই এখন? মা, তুমি খুব নরম, ওয়ার্ম, তোমার শরীর থেকে খুব ভালো স্মেল আসি। কি? আমি পেছনে ফিরে তাকাতেই দেখি রাহুল আরো কাছে চলে এসেছে। মা, আমার ইচ্ছে করে প্রতিদিন তোমাকে এভাবে হোল্ড করতে। তুমি যদি আমার স্ত্রী হতে গো। রাহুল, তুই কি বলছিস? সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু আমাদের দুজনের শ্বাস প্রশ্বাসের আওয়াজ। মা, আমরা দুজনে দূরে কোথাও চলে যেতে পারি। তুমি আমার বউ হয়ে থাকবে কি? স্কুটির এনজাইম তখনও চলছিল। আমার পিঠে তার ওয়ার্ম ব্রাশ পড়ছিল। পরিস্থিতিটা এতই অদ্ভুত ছিল যে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। রাহুল, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? মা, আমি একদম ঠিক আছি, বরং তুমি, বলে সে আমার কানের কাছে মুখ নিয়ে এলো। হঠাৎ করেই আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। রাহুলের এই আচরণ একদমই স্বাভাবিক নয়। আমার ছেলে কখনো এইভাবে কথা বলে না। রাহুল, তুই কি সত্যি রাহুল? কথাটা বলতেই সে হেসে উঠল, কিন্তু সেই হাসিটা রাহুলের হাসির মতো শোনাল না। মা, আমি তোমার রাহুল। তুমি কেন এমন প্রশ্ন করছ? না, তুই রাহুল নোস। রাহুলের কণ্ঠস্বর এরকম নয়।
আর সে কখনো আমার সাথে এভাবে কথা বলে না। আগি, আমি স্কুটি থেকে নেমে তার মুখের দিকে তাকালাম। দেখলাম সত্যিই আমার রাহুল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব। রাহুল, তোর চোখ দেখতে কেমন অন্যরকম লাগছে। গি, মা, আমার কিছু হয়নি, তুমি আবার স্কুটিতে ওঠো, আমি তোমাকে আরও কিছু শেখাব। গু, কিন্তু আমার মনে সন্দেহ তৈরি হয়ে গেছে। রাহুলের এই আচরণ একেবারেই অস্বাভাবিক না। আজ এখন আর শিখব না, ভেতরে চল। কেন মা, এখনো তো অনেক কিছু বাকি। গু, বললাম ভেতরে চলব। আমি জোর করে তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। ভেতরে এসেই আমি লক্ষ্য করলাম রাহুলের আচরণ আবার স্বাভাবিক হয়ে গেছে। মা, আমি কেন ভেতরে? স্কুটি তো শেখানো হলো না। আগি, তুই কিছু মনে করিস না বাবা, পরে আবার শেখাবি। গু, রাহুল কিছুটা অবাক হয়ে তার রুমে চলে গেল। আমি একা একা বসে ভাবতে লাগলাম যে এইমাত্র কি ঘটল। বিকেলে আমার স্বামী রহিম অফিস থেকে ফিরে এলো। আমি তাকে সবকিছু খুলে বললাম। কি বলছো তুমি? রাহুল এমন কথা বলেছে? হ্যাঁ, একদম অদ্ভুত ছিল পুরো ব্যাপারটা। তাহলে তো ডাক্তার দেখাতে হবে। কিন্তু রাত্রে রাহুলকে দেখে মনে হলো সে একদম স্বাভাবিক। খাওয়া দাওয়া, কথাবার্তা সবকিছুই ঠিক। পরের দিন সকালে আমি আবার রাহুলকে জিজ্ঞেস করলাম, বাবা, গতকাল তুই আমাকে কি কি বলেছিলি মনে আছে? কি বলেছিলাম? স্কুটি শেখাতে বলেছিলাম, তারপর তো তুমি ভেতরে চলে এলে। গি, আর কিছু মনে নেই? না তোমা, কেন কিছু হয়েছে? রাহুল সত্যিই কিছু মনে করতে পারছে না। এটা আরও অদ্ভুত লাগলো আমার কাছে। 3 দিন পর আবার একই ঘটনা ঘটল। এবার রাহুল আমাকে বলল বাজারে যেতে। মা, চল আমার সাথে, স্কুটিতে বাজারে যাবি। গু, না বাবা, আমি একা যাব। গু, তোমাকে নিয়ে যাব, তুমি আমার পিছনে বসবি। গু, আমি রাজি না হলেও সে জোর করতে লাগল। শেষে বাধ্য হয়ে স্কুটিতে তার পিছনে বসলাম। কিন্তু বাজারের পথে সে অন্য রাস্তায় চলে গেল। রাহুল, এই পথ দিয়ে বাজারে যাওয়া যায় না। মা, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। গু, আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর। আমি বুঝে গেলাম কিছু একটা গোলমাল আছে। রাহুল, স্কুটি দাঁড় করাও, এখনই। না মা, আজকে তোমাকে আমার সাথে অনেক সময় কাটাতে হবে। গি, স্কুটি একটা নির্জন জায়গায় এসে থামল। চারদিকে জঙ্গল আর একটা পুরনো বাড়ি। এই জায়গাটা চেনো মা? এখানে আমরা একা থাকতে পারবো। আমি ভয় পেয়ে গেলাম। এই জায়গাটা আমার একদমই অচেনা। রাহুল, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। রিয়া স্কুল থেকে এসে আমাকে খুঁজবে। গু, মা, রিয়াকে নিয়ে ভাবার দরকার নেই, আমি তোমাকে নিয়ে এখানেই থাকব। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে রাহুলের সাথে কিছু একটা সমস্যা আছে। রাহুল, তুই আমার কথা শোন, আমাদের এখনই বাড়ি ফিরে যেতে হবে। গু, না মা, আজকে তুমি আমার সাথেই থাকবে। গু, হঠাৎ করে রাহুল আমার হাত ধরে সেই পুরনো বাড়ির দিকে টানতে শুরু করল। ছাড় আমাকে রাহুল। কিন্তু সে ছাড়ছে না, বরং আরো জোরে ধরছে। মা, এই বাড়িটা দেখো, এখানে আমরা একসাথে থাকব, তুমি আমার স্ত্রী হয়ে গিয়ে। আমি চিৎকার করে উঠলাম, রাহুল, তুই কি করছিস? হঠাৎ করেই রাহুল থমকে গেল। তার চোখে আবার সেই স্বাভাবিক ভাব ফিরে এলো। মা, আমরা এখানে কি করছি? এই জায়গাটা কোথায়? তুই আমাকে নিয়ে এসেছিস। গু, আমি কিন্তু আমার তো কিছুই মনে নেই। গি, রাহুল সত্যিই বিভ্রান্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে সত্যিই জানে না কি ঘটেছে। চল বাড়ি ফিরে যাই। গু, ফিরে এসে আমি রহিমকে সব খুলে বললাম। এবার সে গুরুত্ব দিয়ে শোনা। মনে হচ্ছে রাহুলের কোনো মানসিক সমস্যা হয়েছে, কাল ডাক্তার দেখাতে নিয়ে যাব। পরের দিন আমরা রাহুলকে নিয়ে মানসিক রোগীর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেক প্রশ্ন করলেন। কয়েক মাস আগে রাহুলের কোনো দুর্ঘটনা হয়েছিল কি? হ্যাঁ, 3 মাস আগে মাথায় আঘাত পেয়েছিল। পরে গিয়ে কি? তাহলে সেটাই কারণ হতে পারে। মাথায় আঘাতের কারণে কখনো কখনো এই ধরনের সমস্যা হয়। ডাক্তার রাহুলের কিছু টেস্ট করলেন, ব্রেইন স্ক্যান করতে বললেন। রিপোর্ট এসে দেখা গেল রাহুলের ব্রেনের একটা অংশের সামান্য ক্ষতি হয়েছে, যার কারণে মাঝে মাঝে তার আচরণ অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা চিকিৎসার মাধ্যমে ভালো হবে, কিন্তু কয়েক মাস সময় লাগবে। ডাক্তার ওষুধ দিলেন আর কিছু পরামর্শ দিলেন। বললেন এই অবস্থায় রাহুলকে একা রাখা যাবে না। এরপরে আমি রাহুলের প্রতি বিশেষ নজর রাখতে শুরু করলাম। যখনই তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতাম, তৎক্ষণাৎ তাকে সামলাতাম। 2 মাস চিকিৎসার পর
রাহুলের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। এখন আর সে অদ্ভুত আচরণ করে না। আজকে আবার সে আমাকে স্কুটি শেখাতে চাইল। এবার আমি রাজি হলাম, কারণ আমি জানি এখন সে সম্পূর্ণ সুস্থ। মা, আজকে কিন্তু পুরো স্কুটি চালানো শিখে যেতে হবে। ঠিক আছে বাবা, শেখাও। এইবার যখন সে আমার কোমর ধরল, আমি বুঝতে পারলাম এটা শুধুমাত্র ব্যালেন্সের জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। স্কুটি চালাতে গিয়ে প্রথমে একটু সমস্যা হলেও পরে ভালো হয়ে গেল। দেখো মা, তুমি কত সুন্দর স্কুটি চালাচ্ছ গো। আমার মনে হচ্ছে আমি পারবো গো। অবশ্যই পারবে, তুমি আমার মা। আজকে রাহুলের কথায় সেই স্নেহ, সেই ভালোবাসা ছিল যা একজন ছেলের মায়ের প্রতি থাকে। স্কুটি শেখা শেষে আমরা বাড়ি ফিরলাম। রহিম অফিস থেকে এসেছে। কেমন হলো স্কুটি শেখা? খুব ভালো হয়েছে, রাহুল খুব ভালো শিক্ষক। রাহুল হেসে বলল, মা এখনো পুরোপুরি পারে না, আরও কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। গুই, ঠিক আছে, আরও শিখব। সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে চা খেলাম। রিয়া স্কুলের গল্প বলছিল, রাহুল তার পড়াশোনার কথা বলছিল। মা, কাল আমার একটা পরীক্ষা আছে, তুমি আমাকে কিছু সাহায্য করবে? অবশ্যই বাবা, তোর যে কোনো প্রয়োজনে আমি আছি গো। এখন আমার পরিবার আবার স্বাভাবিক হয়ে গেছে। রাহুলের সেই অদ্ভুত আচরণ আর নেই। কিন্তু সেই দিনের কথা আমি কখনো ভুলতে পারবো না, যখন আমার নিজের ছেলেকে আমি চিনতে পারছিলাম না। মানসিক স্বাস্থ্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। একটু সমস্যা হলেই পুরো পরিবার বিপদে পড়ে যায়। আমি এখন নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখি, রাহুলের ওষুধ ঠিক মতো খাওয়াই। আজকে রাহুল আমাকে বলল, মা, আমি